হিজবুল্লাহর পর এবার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের। ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের রামাত ডেভিড সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের ওই ঘাঁটিতে হামলার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি। এমনকি সেখানে সাইরেন বাজার শব্দ শোনা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর হোম ফ্রন্ট কমান্ড। এখনও গাজায় কত জিম্মি বেঁচে আছে কেউ জানে না, বলছে হামাস। এখনও অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মধ্যে কতজন বেঁচে আছে তা কেউ জানে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে এই নেতা বলেন, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কারো এ ব্যাপারে কোনো ধারণা নেই। গত সপ্তাহে গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে 4 জিম্মিকে মুক্ত করে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর এই সব জিম্মির আত্মীয় স্বজন এবং চিকিৎসকরা দাবি করেছেন গাজায় তাদের উপর নিয়মিত মানসিক নির্যাতন চালানো হয়েছে, এ কারণে এখন তারা মানসিক সমস্যায় ভুগছে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে হামাসের এই নেতা বলেন, যদি তাদের মানসিক সমস্যা থেকে থাকে তাহলে আমি মনে করি গাজায় ইসরায়েল যা করেছে সেটির জন্য হয়েছে। ওসামা হামদান দাবি করেছেন, গত বছরের 7ই অক্টোবর এইসব জিম্মির শারীরিক অবস্থা যা ছিল গাজা থেকে যখন তাদের মুক্ত করা হয় তখন শারীরিক অবস্থা আরও ভালো ছিল। এছাড়া দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ার পক্ষেও ছাপাই গেছেন ওসামা। তিনি বলেছেন, যদি ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে বাকি জিম্মিদের মুক্ত করতে চায় তাহলে এটি স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে। সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদের হাতে দিতে হবে। গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক। বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন এবং দমন-পীড়নের জন্য বেশ কুখ্যাত চীন, বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের উপর চীনা দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব। যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বেইজিংয়ের, এমনকি নিজ নিজ অর্থনৈতিক সুবিধার স্বার্থে এ বিষয়ে মুখ খুলতে নারাজ অধিকাংশ মুসলিম দেশ। তবে একই ভাষা এবং জাতিগোষ্ঠী হওয়ার সুবাদে উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে, প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইঘুরদের স্বার্থ রক্ষার্থে নিজেদের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা। মিডল ইস্টের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তুর্কি ভাষাভাষী উইঘুরদের অধিকার এবং সংস্কৃতি রক্ষার জন্য গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি। 2 জন তুর্কি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। বেজিং সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হ্যাং জ্যাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতেও ভ্রমণ করেন। 2012 সালের পর এটিকে উইঘুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলে মনে করা হয়। এ সময় ফিদান একটি ফিরোজা রঙের টাই পরেছিলেন, যা উইঘুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত। এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোকে প্রাচীন তুর্কি ইসলামিক শহর হিসেবে উল্লেখ করেন ফিদান, যা চীনকে তুর্কি এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। তবে এই সময় উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমনপীড়ন ও পুনর্শিক্ষা ক্যাম্পে বিপুল পরিমাণ উইঘুর নারী পুরুষকে আটক রাখার ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই গাজায় যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা দেখছেন না বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি শীঘ্রই গাজায় যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা দেখছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি ইসরায়েল বা হামাস পুরোপুরি গ্রহণ করেনি। বৃহস্পতিবার তিনি বলেন, ইতালিতে G7 শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। তবে শীঘ্রই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন সোজা সাপটা জবাব দেন, আমি আশা হারাইনি। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এই সপ্তাহে প্রস্তাবটির প্রতিক্রিয়ার পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। 4 লক্ষ্য স্থায়ীভাবে যুদ্ধবিরতি ও গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেওয়া। বাইডেনের ঘোষিত প্রস্তাবে এমন বিধান থাকলেও ইসরায়েল শর্ত বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হামাস। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যুদ্ধবিরতির পরিকল্পনার প্রতি ইসরায়েল পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ নয় বলে যে দাবি করা হয়েছিল তা প্রত্যাখ্যান করেন। ইরান ইউরেনিয়াম পরিশোধন কর্মসূচি বাড়াচ্ছে বলছেন কূটনৈতিকরা। জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি বোর্ড গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে প্রস্তাব এনেছিল। তবে বুধবার কূটনৈতিকরা জানিয়েছেন, তেহরানের পাল্টা জবাবে তারা 2টি ভূগর্ভস্থ অঞ্চলে ইউরেনিয়ামের পরিশোধন প্রক্রিয়া সম্প্রসারিত করেছে। তারা আরও যোগ করেন, অনেকে যতটা আশঙ্কা করছিল তত বেশি নয় এই বৃদ্ধি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 35টি দেশের বোর্ড অব গভর্নর্সের আনা এ ধরনের প্রস্তাবের বিরুদ্ধে ইরান কড়া অবস্থান নিয়েছে এবং 18 মাস আগের এই প্রস্তাবের প্রতিক্রিয়া তারা ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতায়
উন্নীত করেছে দ্বিতীয় এক স্থানে। পাশাপাশি ওই দেশ ঘোষণা করেছে এই সমৃদ্ধকরণ কর্মসূচি আরও ব্যাপকভাবে বাড়ানো হবে। 5 কূটনৈতিক বলেন, ইরান এবার তাদের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থলে সেন্ট্রিফিউজের আরও গুচ্ছ বা ক্যাসকেড প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে। এই যন্ত্রগুলো ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে সাহায্য করে। এই কূটনৈতিকদের 3 জন বলেন, ইরানের অগ্রগতির দিকে নজরদারি করা IAEA এর পরিদর্শকরা সদস্য দেশগুলোর কাছে বৃহস্পতিবার একটি প্রতিবেদন পেশ করার পরিকল্পনা করেন। ইরানের কর্মযোগ্য বৃদ্ধির মাত্রা প্রসঙ্গে ভিয়েনা ভিত্তিক এক কূটনৈতিক বলেন, আমি যতটা ধারণা করেছিলাম ততটা নয়। গাধার পিঠে চড়ে ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তানে হু হু করে বাড়ছে গাধার সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 1 বছরে দেশটিতে গাধার সংখ্যা বেড়েছে 1 লাখ। বর্তমানে সেই দেশে মোট গাধা রয়েছে 59 লাখ। বিগত কয়েক বছর ধরে গাধা পালনের ব্যাপারে তৎপর পাকিস্তান। পরিসংখ্যান বলছে 2019-20 সালে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল 55 লাখ। তারপর থেকে প্রতি বছর লাখেরও বেশি গাধা বৃদ্ধি পাচ্ছে দেশটিতে। গত 4 বছরে গাধার সংখ্যা 4 লাখ বেড়েছে পাকিস্তানে। কিন্তু ইমরান শাহবাজের দেশ কেন গাধার সংখ্যা বৃদ্ধির উপর জোর দিল, সেই প্রসঙ্গে আসার আগে জেনে নেওয়া যাক পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থার বিষয়ে। বিগত কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। শাহবাজ শরীফের নতুন সরকার গঠনের পরেও চিত্রটা তেমন পরিবর্তন হয়নি। মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, জনগণের মাথার উপর ঝুলছে বিপুল পরিমাণ ঋণের বোঝা। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে শাহবাজ সরকার। 2022 সালে আর্থিক সংকটের মুখোমুখি হয় পাকিস্তান। গত 2 বছর ধরে মূল্যবৃদ্ধির জন্য নাজেহাল অবস্থা দেশটির নাগরিকদের। খাবার নিয়ে সেই দেশের মানুষকে প্রকাশ্যে রাস্তায় মারপিটও করতে দেখা গেছে একাধিকবার। পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার নাম নেই। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস উঠেছে আমজনতার। 2023 সালে মূল্যবৃদ্ধির হার পৌঁছেছিল 38%। এহেন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে গাধার পালন বৃদ্ধি করেছে পাকিস্তান। সেই সব গাধা বিদেশে, বিশেষ করে চীনে রপ্তানি করে আর্থিক লাভের আশা করছে শাহবাজ সরকার। মূলত চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব বহু পুরনো। সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান। কিন্তু চীনে কেন রপ্তানি করতে চায় পাকিস্তান? প্রধানত মালবাহী হিসেবে এই প্রাণীর ব্যবহার রয়েছে গোটা বিশ্বেই। তাই এই গাধাই বিশ্ব বাণিজ্য বাজারে অন্যতম চর্চিত বিষয়। গাধা নিয়ে মূলত দড়ি টানাটানি চলছে চীন এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে। এমন অবস্থায় নিজের বন্ধুকে গাধা পাঠিয়ে সাহায্য করতে চায় পাকিস্তান। আর চীনের কাছে গাধা এত অপরিহার্য হওয়ার কারণ, চীনা বাজারে ইজিও নামের একটি ওষুধের চাহিদা তুঙ্গে। সেই ওষুধ তৈরি করতে মূলত প্রয়োজন গাধার চামড়ার। সেই চামড়া সংগ্রহ করতে বিগত কয়েক বছরে বেড়েছে গাধা হত্যার ঘটনা। শুধু তাই নয়, চোরাচালানকারীদের নজরও রয়েছে গাধার উপর।